যিনি এই চুক্তিটিকে আলোর মুখ দেখিয়েছিলেন বলে সবচেয়ে বেশি প্রচার আছে, তিনি তখন আপনাদের সামনে উপদেষ্টা ছিলেন, তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি সরকার। কিভাবে হয়েছেন আমি অবশ্য বুঝতে পারছি না, আপনার আইডিয়া আছেন কি আমি জানি না। তাকে উপদেষ্টা পরিষদে কিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল সেটাও কি জানেন? এই বিষয়টা আমি অবগত না। প্রথমত তিনি উপদেষ্টা হন নাই, তিনি উপদেষ্টা পদমর্যাদায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। প্রথমে রোহিঙ্গা বিষয়ক পরবর্তীতে তিনি নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হলেন এবং তিনি তার উপদেষ্টা পদমর্যাদায় যারা ছিলেন তারা ক্যাবিনেটেও বসতেন না। ক্যাবিনেটে যারা মন্ত্রণালয়ের দায়িত্বশীল উপদেষ্টা আছেন তারাই বসতেন আর কি। ফলে ওইভাবে ইন্টারাকশন অফিসিয়ালি হওয়ার সুযোগ কম হয়েছে। কিন্তু সবসময় আমার কাছে এক ধরনের রহস্যজনক ক্যারেক্টার বা রহস্যজনক পুরো প্রক্রিয়াটা একটা রহস্যজনক ইয়ার মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু কিছু ইন্ডিকেশন, যেমন আমি ইতিপূর্বেও বলেছি যে সরকার নির্বাচন যত ঘনিয়ে আসে তত ওনার আসলে ক্ষমতা কিংবা ওনার হস্তক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে আমরা বাড়তে দেখতে থাকি। যেমন পুলিশের এসপি পরিবর্তন, জেলায় এসপি যখন পরিবর্তন হয়, যখন লটারির মাধ্যমে পরিবর্তনগুলো হয়, যখন জেলা পরিষদের ডিসি পরিবর্তন হয়, এগুলোর জন্য কিন্তু সরকারের মধ্যে একটা ফাংশনাল বডি ছিল। সরকারের মধ্যে দুইটা কমিটি ছিল, একটা পুলিশের বদলি এবং শৃঙ্খলা সংক্রান্ত কমিটি, আরেকটা ছিল জনপ্রশাসনের বদলি এবং শৃঙ্খলা সংক্রান্ত কমিটি। তো এই কমিটিগুলোই বসে সিদ্ধান্ত নিয়ে, ওই কমিটি 5 জন উপদেষ্টা করেছিলেন উভয় কমিটিতে, আমি একটা কমিটির মেম্বার সেক্রেটারি ছিলাম। তো এই কমিটিগুলোই স্বাভাবিক প্রক্রিয়ায় যে কোনো একটা জায়গায় এসপি খালি হচ্ছে, বাকিদের মধ্য থেকে তখন আমরা একটা পলিসি করি যে পরীক্ষা নিয়ে যে একটা শর্টলিস্ট করে সেখান থেকে বাছাই করে দেয়া। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছিল, কিন্তু শেষ পর্যায়ে আমরা দেখলাম যে জনাব খলিল সাহেব তিনি এই প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেলেন, যদিও তিনি উভয় কোনো কমিটির মেম্বার ছিলেন না। তখন আমাদেরকে বলা হলো যে মাননীয় প্রধান উপদেষ্টা চান তিনি যেন এখানে এই প্রক্রিয়ার মধ্যে থাকেন। কোনো সমস্যা নাই এটাতে এবং কোনো সমস্যা হওয়া উচিত না, হওয়ার কথাও না, যদি না তিনি এই সরকারে একটা দায়িত্বে আসতেন। তো তিনি এই সরকারের দায়িত্বে আসার পরেই প্রশ্ন ওঠে যে ওনার পূর্ববর্তী যে কার্যক্রম সেটা আসলে কেন হয়েছে বা কীভাবে হয়েছে, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হলো। এখন এই পুরো ডিসকাশন থেকে এই লাইনটা খুব সহজেই টানা যায় যে তিনি এসপি, তারপরে ডিসি বদলি করার মধ্য দিয়ে, তারপর সরকারের মধ্যে আরও হয়তো তিনি যেহেতু নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, গোয়েন্দা সংস্থার মধ্যে প্রভাব বিস্তারের মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার ক্ষেত্রে কোনো ধরনের অবদান রেখেছেন কি না, বা এই ধরনের কোনো কিছু করার ফলেই কি আজকে উনি পররাষ্ট্রমন্ত্রী হলেন কিনা, এই প্রশ্নটা আসলে আপনার কি মনে হয় যে তিনি এই প্রভাব বিস্তার না করলে বিএনপি ক্ষমতায় আসতো না? এখন সরকারে যেতেন এমন কি মনে হয়? এখানে কতটুকু কি প্রভাব বিস্তার করা হয়েছে, কি হয়েছে সেটা তো করার বিষয় আছে। এখন অনেক কিছুই হতে পারতো, অনেক কিছুই আমরা নির্বাচনের দিনও দেখেছি, যখন ফলাফল প্রায় সমান চলছিল একটা পর্যায় পর্যন্ত, আর 7টা কি 7:30 পর্যন্ত আমরা দেখলাম যে ফলাফল 11 দলীয় জোট এবং বিএনপির প্রায় সমান। তারপর আমরা হঠাৎ দেখলাম যে কেন্দ্রগুলো থেকে ভোটের ফলাফল আসা বন্ধ হয়ে গেছে এবং বেশিরভাগ জায়গায় যেখানে আমরা এগিয়ে আছি, এবং 1.5 থেকে 2 ঘন্টার মতো একটা পজ আমরা দেখলাম। আমি ইসিতে ছিলাম সশরীরে, তখন আমি যেহেতু নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলাম। তো 2 ঘন্টা পজের পর আমরা দেখলাম যে যেই কেন্দ্রগুলোতে আমাদের প্রার্থীদের রেজাল্ট খারাপ সেগুলো আসতেছে, এবং বিভিন্ন কেন্দ্র দখল করার মতো একটা প্রক্রিয়া আমরা ঢাকা 13 আসনে দেখেছি। একটা কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে দৌড়ে চলে গিয়েছে। আমরা ঢাকা 8-এ দেখলাম যে একজন এমপি প্রার্থীর স্ত্রী নিজে ভোট গণনা পর্যবেক্ষণ করছেন, তদারকি করছেন। তো এই ঘটনাগুলোর মধ্য দিয়ে রেজাল্ট ঘুরিয়ে দেয়া, কিংবা এই যে এসপি এবং ডিসিদের নিয়োগটা নিজেদের কন্ট্রোলে রাখার মাধ্যমে, এবং আমরা তো জানি প্রশাসন বিগত 3টা নির্বাচন প্রশাসন করেছে এই 26-এর নির্বাচনের আগে, তো তাদের হাতে ইমেন্স পাওয়ার থাকে ইলেকশনের সময়, তারাই সম্পূর্ণ ব্যবস্থাটার দায়িত্ব থাকে। করে দিয়ে মেকানিজমটা করা হয়েছে কিনা এটা অবশ্যই প্রশ্ন তোলে যখন তিনি আসলে এই সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় আসেন।